ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে নিয়ে ভারত সবসময় চিন্তিত থাকে। সেসব রাজ্যকে হারানোর ভয়ও রয়েছে ভারতের মনে, কারণ সেসব রাজ্যের অনেকগুলোর মধ্যেই স্বাধীনতাকামী আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অনেকদিন ধরে হয়েছে বা হচ্ছে। অনেক বছর আগে বাংলাদেশে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালানের সাথে তাদের সম্পর্ক কী? সম্প্রতি বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে নিয়ে অনেক কথা হয়েছে। এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো ভারত, এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আর এদিকে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোকে দেখতে পাচ্ছেন। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড। এটি হলো সিকিম, যা বর্তমানে ভারতের অংশ। এখানে নেপালকে দেখতে পাচ্ছেন। এটি হলো ভুটান, এটি হলো চীন, আর এটি হলো বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। সিকিমকেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ধরা হয়। সেই হিসেবে 7 বোনের এক ভাই হল সিকিম। 7 সিস্টার্সের মোট আয়তন 2,62,000 বর্গ কিলোমিটার, সম্পূর্ণ ভারতের আয়তনের প্রায় 8%। এই 7টি প্রদেশের মোট জনসংখ্যা প্রায় 5 কোটি। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে এরা অতুলনীয়। এই 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক করিডোরের মাধ্যমে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোর নিয়ে বিস্তারিত কথা বলেছি এর আগের ভিডিওতে, ভিডিওটি দেখে নিন। প্রথমে আমরা কথা বলবো আসাম রাজ্যকে নিয়ে। আসামের রাজধানী দিশপুর। এর আয়তন ৭৮,০০০ বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় ৩,২৭,০০,০০০। ৬৪০ সালে কুমার ভাস্কর বর্ম এখানে রাজত্ব করতেন। পরে পাল বংশীয় বৌদ্ধ রাজাগণ এখানে কিছুকাল শাসন করেন। ১৩০০ শতাব্দীর প্রথম ভাগে আহোম জাতি এ স্থান অধিকার করে। এ জাতির রাজা চুহুমফা সর্বপ্রথম হিন্দু ধর্ম গ্রহণ করেন। তিনি ১৪৯৭ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন। এরপর মুঘল সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা সে রাজ্য আক্রমণ করেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। ১৮২৪ সালে ব্রহ্মরাজের সাথে ইংরেজদের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। ১৮২৬ সালের ২৪শে ফেব্রুয়ারি ব্রহ্মরাজের সাথে ইংরেজদের সন্ধি হয়। এর ফলে ইংরেজরা সেই প্রদেশটি পেয়ে যায়। ভারতের স্বাধীনতার পূর্বে ১৯৫০ সালে আসাম প্রদেশ হিসেবে ঘোষিত হয়। ভারতের স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ১৯৬৩ সালে নাগা পার্বত্য জেলা নিয়ে গঠিত হয় নাগাল্যান্ড। ১৯৭০ সালে গারো, খাসিয়া এবং জয়ন্তিকা নিয়ে মেঘালয় অঙ্গরাজ্য গঠিত হয়, যা পরে ১৯৭২ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ১৯৭২ সালে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে তা পূর্ণ রাজ্যের রূপ পায়, অর্থাৎ আসাম থেকে 4টি নতুন প্রদেশের জন্ম হয়। আমরা জানি ভারতের প্রতিটি প্রদেশেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা স্বাধীনতাকামী আন্দোলন হয়েছে বা হচ্ছে। আসামেও কিছু সংগঠন আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন বা সংঘর্ষ করেছে। উলফা তাদের মধ্যে একটি। উলফা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম আসাম প্রতিষ্ঠা করতে চায়। ভারত সরকার ১৯৯০ সালে উলফাকে নিষিদ্ধ করেছিল। অন্যদিকে মুসলিম ইউনাইটেড লিবারেশন টাইগার্স অফ আসাম আদিবাসী এবং অভিবাসী মুসলিমদের জিহাদি সংগ্রামের মাধ্যমে ভারতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। অনুপ চেটিয়া আসামের নিষিদ্ধ সংগঠন উলফার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২১ ডিসেম্বর ১৯৯৭ সালে বিদেশিদের আইন এবং পাসপোর্ট আইনে বাংলাদেশে গ্রেফতার হন, কারণ তিনি তখন অবৈধভাবে বিদেশি মুদ্রা এবং একটি স্যাটেলাইট ফোন বহন করছিলেন। তাকে বাংলাদেশি আদালত 7 বছরের কারাদণ্ড প্রদান করেন। ১১ নভেম্বর ২০১৫ সালে অনুপ চেটিয়াকে বাংলাদেশ সরকার ভারতের কাছে হস্তান্তর করে। পরেশ বড়ুয়া উলফার সামরিক শাখার প্রধান এবং ভাইস চেয়ারম্যান।
1991 সালে পরেশ ভারত থেকে বাংলাদেশে চলে আসেন এবং 30 জানুয়ারি 2014 সালে বাংলাদেশের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। বিচারে তাকে 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এছাড়াও আরও কিছু সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বা করছে। এর মধ্যে রয়েছে এনডিএফবি, ইউপিডিএস, কেএলও, বিএলটি ইত্যাদি। এখন আমরা কথা বলবো নাগাল্যান্ডকে নিয়ে। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি। এর আয়তন 16,580 বর্গ কিলোমিটার। এখানে বসবাসরত উপজাতিগুলোর আলাদা নিজস্ব সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত বৈশিষ্ট্য রয়েছে। এদের আলাদা ইতিহাসও রয়েছে। ব্রিটিশদের সাথেও এদের বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে, কিন্তু তারা তখনও আসামের সাথেই ছিল। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও তার সুফল পায়নি। 1951 সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীন ভূমি নাগালিম গড়ার ডাক বহুদিনের পুরনো। এই দাবিতে অনেকদিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন। তবে সংগঠনটি 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সাথে আলোচনা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড। এছাড়াও আরও কিছু সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বা করছে। তার মধ্যে আছে দ্য ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, নাগা ন্যাশনাল কাউন্সিল ইত্যাদি। এরপরই রয়েছে মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। 1970 সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। 1972 সালের 21 জানুয়ারি থেকে মেঘালয় নিজস্ব বিধানসভা গঠন করে পূর্ণ রাজ্যে পরিণত হয়। মেঘালয়ের পশ্চিম অংশে গারো এলাকা নিয়ে গারোল্যান্ড তৈরির দাবি অনেক দিনের। গারো হিলস স্টেট মুভমেন্ট কমিটি, গারো ন্যাশনাল কাউন্সিলের মতো আঞ্চলিক রাজনৈতিক দল সহ বেশ কয়েকটি গারো সংগঠন এ নিয়ে কাজ করে। এছাড়াও আরও কিছু সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বা করছে, যেমন HNLC, HULA ইত্যাদি। মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি দেশের 23তম রাজ্য। খ্রিস্টীয় 1750 থেকে 1850 সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে বসতি স্থাপন করে। তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। 1890 সালের দিকে মিজোরাম ব্রিটিশদের দখলে আসে। 1966 সালে মিজো জাতীয়তাবাদী সংগঠন মিজো ন্যাশনাল ফ্রন্ট পৃথক এবং সার্বভৌম দেশের দাবিতে সশস্ত্র আন্দোলন শুরু করে। ভারতের বাহিনীর সঙ্গে ন্যাশনাল ফ্রন্টের একাধিক স্থানে প্রায় 20 বছর ধরে লড়াই চলে। এ লড়াইয়ের জেরে ভারত সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের 1986 সালে মিজো চুক্তি সম্পাদিত হয় এবং নতুন রাজ্য হিসেবে মিজোরামকে স্বীকৃতি দেওয়া হয়। তবে এখনও কিছু সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বা করছে। এর মধ্যে রয়েছে BNLF, HPCD। এরপরে রয়েছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। এ প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বতবেষ্টিত। এর আয়তন 83,743 বর্গ কিলোমিটার। 1826 সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচল প্রদেশকেও ব্রিটিশদের অধীনে আনার সব রকম চেষ্টা চালানো হয়। এরপরেও 1880 সাল পর্যন্ত অরুণাচল প্রদেশে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করতে পারেনি। 1912 সালে অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট। 1972 সালে অঞ্চলটি ইউনিয়ন অঞ্চলে রূপান্তরিত হয়।
এবং 1986 সালের ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 1947 সালে চীন সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবি করে। 1959 এবং 62 সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমোহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাঁটিগুলো দখল করে। 1962 সালে চীন অরুণাচল প্রদেশ থেকে পিছু হটে। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। চীনের কাছে অরুণাচল প্রদেশের নাম জাংনান। তাদের দাবি ওই এলাকা দক্ষিণ তিব্বতের অংশ, ফলে এটি চীনের অংশ। কিন্তু ভারত সবসময় তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারত চীন সীমান্ত সমস্যা এবং ভারত নেপাল সীমান্ত সমস্যা নিয়ে দুটি বিস্তারিত ভিডিও আছে, সেগুলো দেখে নিন। এরপরে রয়েছে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার রাজধানী আগরতলা। এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন 10,486 বর্গ কিলোমিটার। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। ব্রিটিশরাও শাসন করে ত্রিপুরাকে। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের অংশ হয়। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপ নেয়। 1971 সালে ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান করা হয়। ত্রিপুরাতেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে, যার নেতৃত্বে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, সংক্ষেপে NLFT, যারা ভারত থেকে বিচ্ছিন্নতা চায় এবং ত্রিপুরী নামে একটি স্বাধীন দেশ চায়। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আদিবাসী অঞ্চলে আদিবাসী ত্রিপুরী জনগণের জন্য ত্রিপুরাল্যান্ড নামে অন্য একটি প্রদেশ গঠনের দাবি আছে। এছাড়া আরও কিছু সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বা করছে। এর মধ্যে আছে ATTF, TLOF ইত্যাদি। এরপরই আসে মণিপুরের কথা। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন 22,327 বর্গ কিলোমিটার। 1824 সালে বার্মার আসাম আক্রমণ থেকে মুক্তি পেতে মণিপুর রাজা গম্ভীর সিং ব্রিটিশ সাহায্য চাইলে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল উইলিয়ামের নেতৃত্বে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পর 1891 সালে মণিপুর রাজ্যটি ব্রিটিশদের শাসনে চলে আসে। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছা প্রকাশ করে। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 2019 সালে ভারত থেকে স্বাধীনতার ঘোষণা করে মণিপুর। লন্ডন থেকে মণিপুরের স্বঘোষিত মহারাজা সানা জাওবারার পক্ষ থেকে এই ঘোষণা প্রদান করা হয়। লন্ডনে বসেই প্রবাসী সরকার গঠনের ডাক দিয়েছেন মণিপুরের নেতারা। এছাড়াও কুকি ল্যান্ড নামে আরও একটি দেশ গঠন করতে চায় কুকি ন্যাশনাল আর্মি। ভারতের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং মিয়ানমারের কিছু অংশ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কুকি ল্যান্ড নামে একটি দেশ গঠন করতে চায় তারা। এছাড়াও আরও কিছু সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বা করছে, যেমন UNLF, PLA ইত্যাদি। তবে যেসব বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী দলগুলোর নাম নিয়েছি সেগুলোর সবগুলোই যে বর্তমানে কার্যকর আছে বা সবগুলোই যে বর্তমানে আন্দোলন করছে এমন নয়। কিছু কিছু দলের সাথে ভারত সরকারের সমঝোতা হয়েছে, আবার কিছু কিছু দল এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারতের এই 7টি প্রদেশের সীমানা নিয়েও নিজেদের মধ্যে ঝামেলা আছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এসব বিষয় নিয়ে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে 7 সিস্টার্স নিয়ে এত কথা কেন হচ্ছে? মিজোরামের 2 বারের মুখ্যমন্ত্রী, মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামাথাঙ্গা কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও প্রতিষ্ঠিত হতো না। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নেতারা বাংলাদেশে বিভিন্ন সময় আশ্রয় পেয়েছে। তারই ধারাবাহিকতায় আসে 10 ট্রাক অস্ত্রের চালানের কথা। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটি ঘাটে খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণে অস্ত্র আটক করে, যা পরিবহনের জন্য 10টি ট্রাকের প্রয়োজন হয়েছিল। এই অস্ত্রশস্ত্রের চোরাচালান জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর দিয়ে এনে কর্ণফুলী নদীতে আনা হয়েছিল। এই অস্ত্রগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্যে চালান করার জন্য আনা হয়েছিল বলে অভিযোগ আছে। 10 ট্রাক অস্ত্র মামলায় বাংলাদেশের আদালত তৎকালীন বিএনপি জামায়াত সরকারের সাবেক শিল্পমন্ত্রী এবং জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। এই অস্ত্রের চালানের সাথে কারা জড়িত সেই প্রশ্নে বাবর তখন বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ, যা পরবর্তীতে একটি জনপ্রিয় এবং বর্তমানে একটি ভাইরাল ডায়ালগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এ পর্যন্তই। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।